ওয়েলকাম হিরক কেমিস্ট্রি টিউটোরিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দেখব ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের একটা পার্ট। কি জিনিসটা, যে কোনো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কতটা আয়নিক ক্যারেক্টার থাকতে পারে, বা কোনো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কিভাবে পোল জেনারেট হয়। পোল বলতে নেগেটিভ পোল বা পজিটিভ পোল। পজিটিভ আর নেগেটিভ পোল কীভাবে জেনারেট হয় এটা আমরা ডাইপোল মোমেন্ট দিয়ে বুঝতে পারি। এর আগে যখন আমরা ফেজান্স রুল যখন পড়ি কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে, সেখানে বলা হয় কোনো একটা আয়নিক কম্পাউন্ড সে 100% আয়নিক নয়, তার মধ্যে কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টার থেকে যায়। ঠিক এখানে ঠিক অপোজিট, কোনো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কতটা আয়নিক ক্যারেক্টার আছে সেটাকে আমরা বুঝতে পারবো। যেখানে পোল জেনারেট হবে, যেখানে নেগেটিভ পোল পজিটিভ পোল যদি জেনারেট হয়, তাহলে বুঝবো যে তার মধ্যে আয়নিক ক্যারেক্টার থাকবে। এবার ডাইপোল মোমেন্ট কিভাবে তৈরি হয় সেটাকেও আমাদেরকে বুঝতে হবে। ডাইপোল মোমেন্টে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, আগে আমরা সেগুলোকে দেখব কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তারপর এক্সাম্পল বেসিসে চলে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এবং সবাই ভালো করে চেষ্টা করব বোঝার। ইম্পর্টেন্ট পয়েন্ট 1 নম্বর হচ্ছে যে ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা কোনো কম্পাউন্ড বা কোনো মলিকুল তার পোলারিটিকে এক্সপ্লেন করায়, পোলার নেচারকে এক্সপ্লেন করায়। ডাইপোল মোমেন্ট দ্বারা কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ডের পোলার নেচারকে এক্সপ্লেন করা হয়। 1 নম্বর, ডাইপোল মোমেন্ট দ্বারা কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ডের পোলারিটিকে এক্সপ্লেন করা হয়। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। 1 নম্বর, যে ডাইপোল মোমেন্ট দিয়ে কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ডের পোলারিটিকে এক্সপ্লেন করা হয়, যে তার মধ্যে কতটা আয়নিক ক্যারেক্টার থাকবে, তার মধ্যে কিভাবে পোল জেনারেট হবে, এটা একটা। ডাইপোল মোমেন্ট যদি অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি এর পার্থক্য থাকে, তাহলে কম্পাউন্ডের মধ্যে পোল জেনারেট হবে। যদি অ্যাটমের মধ্যে কোনো একটা কম্পাউন্ড আছে, তার অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার যদি পার্থক্য যদি দেখা যায়, তাহলে সেখানে ডাইপোল মোমেন্ট তৈরি হবে, পোল জেনারেট হবে। কীরকম? সাপোজ ধরো হাইড্রোজেন আর ক্লোরিন, HCl। এখানে ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন ইজ মোর দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ক্লোরিন কি করবে? ইলেকট্রনকে নিজের দিকে টানবে। যদি নিজের দিকে যদি টানে, তাহলে এই ক্লোরিনের উপরে ইলেকট্রন ডেন্সিটি বেশি বেড়ে যাবে, তাহলে এখানে চার্জ কী হবে? -ডেল। আর এখানে ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, তাহলে এখানে চলে যাবে +ডেল। কথাটা বোঝা গেল? এখানে যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই ক্লোরিনের উপরে চলে যাবে -ডেল, আর হাইড্রোজেনের কাছে ইলেকট্রন চলে যাবে হাইড্রোজেনের কাছ থেকে, তাহলে ওখানে +ডেল হয়ে যাবে। এখানে ডাইপোল তৈরি হবে, তাহলে এখানে নেগেটিভ তৈরি হলো, এখানে পজিটিভ তৈরি হলো। 3 নম্বর হচ্ছে
যে ডাইপোল মোমেন্টের জন্য আমরা পোলার বা নন পোলার বলতে পারি। ডাইপোল মোমেন্টের জন্য আমরা পোলার বা নন পোলার বলতে পারি। যদি নেট ডাইপোল মোমেন্টকে লেখা হয় মিউ দ্বারা, ডাইপোল মোমেন্টকে লেখা হয় মিউ দ্বারা, হলো ডাইপোল মোমেন্টকে লেখা হয় মিউ দ্বারা, এটা মিউ। হলো ডাইপোল মোমেন্ট সবসময় মোর ইলেকট্রোনেগেটিভ থেকে লেস ইলেকট্রোনেগেটিভ থেকে সবসময় মোর ইলেকট্রোনেগেটিভের দিকে যাবে। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভের দিকে। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভ। লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভ কীরকম? এখানে যেমন HCl লিখলাম, H আর Cl, ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে চলে গেল ডেল মাইনাস, এখানে চলে গেল ডেল প্লাস। হলো তা ডাইরেকশন কি লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভ। হাইড্রোজেন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখান থেকে ডাইরেকশন হলো এটা। কথাটা বোঝা গেল? তাহলে ডাইপোল মোমেন্ট এর ডাইরেকশন হবে লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভের দিকে। হাইড্রোজেন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে সেখান থেকে যাবে কোথায়? মোর ইলেকট্রোনেগেটিভের দিকে। 5 নম্বর পয়েন্ট, ডাইপোল মোমেন্ট হলো ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্ট হলো ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্টের ভ্যালু আছে এবং তার ডাইরেকশনও আছে, সেজন্য একে বলা হয়েছে ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্ট হলো ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্টকে লেখা হয় মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি। ডাইপোল মোমেন্টকে লেখা হয় মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি। কিউটা কি? কিউ হচ্ছে চার্জ, ডিটা কি? ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস। দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে ডি। ডাইপোল মোমেন্টকে এক্সপ্লেন করা হয় মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি। কিউ মানে হচ্ছে চার্জ, অ্যাটমের চার্জ, আর ডি মানে হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স। যদি চার্জ যদি বাড়ে তাহলে ডাইপোল মোমেন্ট বাড়বে। একইভাবে ডিস্টেন্স যদি বাড়ে তাহলে ডাইপোল মোমেন্ট বাড়বে। যদি চার্জ বাড়ে তাহলে ডাইপোল মোমেন্ট বাড়বে, যদি ডিস্টেন্স যদি বাড়ে তাহলে ডাইপোল মোমেন্ট বেড়ে যাবে। নেট ডাইপোল মোমেন্ট, টোটাল ডাইপোল মোমেন্ট, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট যদি 0 হয় তাহলে সেটা হয়ে যাবে নন পোলার, কোনো পোল জেনারেট হবে না। আর নেট ডাইপোল মোমেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা হয়ে যাবে পোলার। যদি ডাইপোল মোমেন্ট যদি 0 হয় তাহলে সেটা হয়ে যাবে নন পোলার, আর ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0 হলে পোলার হয়ে যাবে। যদি কোনো অ্যাটমের সেন্ট্রাল অ্যাটমের কাছে লোন পেয়ার যদি না থাকে আর সারাউন্ডিং অ্যাটম যদি সেম যদি হয় তাহলে তার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট অলওয়েজ 0 হবে। যদি সারাউন্ডিংস অ্যাটম যদি সবগুলো সেম থাকে আর সেন্ট্রাল অ্যাটমের কাছে যদি লোন পেয়ার যদি না থাকে সেখানে ডাইপোল মোমেন্ট 0 হবে। আর ডাইপোল মোমেন্টের ডাইরেকশন বললাম পজিটিভ থেকে নেগেটিভের দিকে, লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ। যদি সেন্ট্রাল অ্যাটমের
কাছে লোন পেয়ার না থাকে এবং সারাউন্ডিং অ্যাটমস যদি সেম হয় তাহলে ডাইপোল মোমেন্ট জিরো হবে। তাহলে ডাইপোল মোমেন্ট জিরো হবে। ডাইপোল মোমেন্ট জিরো মানে তাহলে সে নন পোলার হয়ে যাবে। ডাইপোল মোমেন্ট জিরো মানে সে নন পোলার হয়ে যাবে। এই চলে গেল বেসিক আমাদের কনসেপ্ট যে ডাইপোল মোমেন্ট বলতে কি বুঝি। ডাইপোল মোমেন্ট তৈরি হবে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের জন্য দুটো অ্যাটমের মধ্যে। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন সবসময় হবে লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভের দিকে। ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্টকে লেখা হয় মিউ ইকুয়াল টু কিউ ইন্টু ডি। কিউ হলো চার্জ, ডি হলো ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস। আর ডাইপোল মোমেন্ট সবসময় কী হবে, যদি জিরো হয় তাহলে সেটা হয়ে যাবে নন পোলার। ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটা পোলার, অর্থাৎ কোভ্যালেন্ট কম্পাউন্ড তার মধ্যে পোলার নেচার আছে। ডাইপোল মোমেন্ট যদি জিরো হয় তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড তার মধ্যে কোনো পোলার নেচার নেই, অর্থাৎ আয়নিক ক্যারেক্টার তার মধ্যে নেই। কিন্তু যদি নট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে তার মধ্যে আয়নিক ক্যারেক্টার আছে, তার মধ্যে পোল জেনারেট হবে। ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে আর একটা কী বললাম, যদি সেন্ট্রাল অ্যাটমের কাছে যদি লোন পেয়ার না থাকে, যদি সেন্ট্রাল অ্যাটমের কাছে যদি লোন পেয়ার যদি না থাকে, সারাউন্ডিংস অ্যাটম যদি সেম হয় এবং সারাউন্ডিং অ্যাটম যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট জিরো হবে। সারাউন্ডিং অ্যাটম বলছে যেরকম বলি, এটা একটা এক্সাম্পল দিই। যেমন এটার একটা এক্সাম্পল কি, CH4, তাহলে সি, এখানে গেল হাইড্রোজেন, এখানে গেল হাইড্রোজেন, এই চলে গেল আর একটা হাইড্রোজেন, আর এই গেল আর একটা হাইড্রোজেন। এখানে কার্বনের ভ্যালেন্সি চারটেই হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করে নিয়েছে, এখানে কোনো লোন পেয়ার নেই। কথাটা বোঝা গেল? তাহলে এর ডাইপোল মোমেন্ট হয়ে যাবে জিরো, অর্থাৎ এটা নন পোলার। কথাটা বোঝা গেল? যদি এখানে কি হবে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনের মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে এদিকে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে এদিকে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে এদিকে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে, সবাই একে অপরকে ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করলে নেট ডাইপোল মোমেন্ট যেটা সেটা জিরো আসবে, তাহলে এটা নন পোলার হয়ে গেল। তাই মোদ্দা কথা যেটা আমরা বুঝতে পারলাম যে সেন্ট্রাল অ্যাটমের কাছে যদি লোন পেয়ার যদি না থাকে আর সারাউন্ডিংস অ্যাটম যদি সব সেম হয় তাহলে ডাইপোল মোমেন্ট অবভিয়াসলি তার জিরো হবে। যদি লোন পেয়ার থেকে যায় তাহলে আলাদা কেস হয়ে যাবে। এই চলে গেল আমার ডাইপোল মোমেন্টের মেন কয়েকটা পয়েন্ট। এবার দেখব কিভাবে ডাইপোল মোমেন্টকে আমরা ইজিলি বের করতে পারি, তার বেসিসে আমরা কিছু ফর্মুলা দেখব। এবার আমরা এখানে দেখব ডাইপোল মোমেন্টকে বের করার জন্য কিছু ট্রিক দেখব। লেখা আছে এখানে ট্রিক ফর ফাইন্ডিং ডাইপোল মোমেন্ট, কি সহজে কিভাবে আমরা কোনো মলিকুলের বা কোনো কম্পাউন্ডের ডাইপোল মোমেন্টকে কিভাবে ক্যালকুলেশন করতে পারি। নাম্বার 1 পয়েন্ট যেটা, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ডাইপোল মোমেন্ট is directly proportional to electronegativity. ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে ডাইপোল মোমেন্ট তত বেশি হবে। কীরকম এক্সাম্পল দেখো, HF, HCl, HBr, HI হলো। এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে ফ্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাই যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তার ডাইপোল মোমেন্ট অর্ডার হবে এটা অর্ডার। কথাটা বোঝা গেল? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তার ডাইপোল মোমেন্ট বেশি হবে। তাহলে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তাহলে তার ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি হবে। আর একটা জিনিস বলে দিই যে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন যেটা, সেটা হচ্ছে যদি আমরা এখানে NH3 কথা যদি বলি
তাহলে NH3-র স্ট্রাকচার হচ্ছে এটা নাইট্রোজেন, আর এটা চলে গেল একটা হাইড্রোজেন, আর এদিকে চলে গেল একটা, এদিকে চলে গেল একটা। ডাইরেকশন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ, লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে হাইড্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এইদিকে ডাইরেকশন গেল। এর ডাইরেকশন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ, লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ। কিন্তু যদি লোন পেয়ার যদি থেকে যায় তখন ডাইরেকশন হবে অ্যাটম টু লোন পেয়ার, অ্যাটম টু লোন পেয়ার, এটা গেল ডাইরেকশন। যদি লেস অ্যাটম শুধু থাকে তাহলে লেস ইলেকট্রোনেগেটিভটি মোর ইলেকট্রোনেগেটিভের দিকে, নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে এর ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে। কিন্তু নাইট্রোজেনের ওপর লোন পেয়ার আছে, সেক্ষেত্রে ডাইপোল মোমেন্টকে কীভাবে দেখাবো? অ্যাটম টু লোন পেয়ারের দিকে, অ্যাটম টু লোন পেয়ারের দিকে। ওভারঅল এদের ডাইরেকশন যেটা সেটা উপরের দিকে হবে, এবং এটা মিউ নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, এবং এটা পোলার হয়ে যাবে, পোল জেনারেট এখানে তৈরি হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? চলো তাহলে 1 নম্বর এখানে পয়েন্ট লিখে দিলাম, ডাইপোল মোমেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। যদি যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তার ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি হবে। সেকেন্ড আর একটা পয়েন্ট, ডাইপোল মোমেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অ্যাঙ্গেল। ডাইপোল মোমেন্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অ্যাঙ্গেল। যত বন্ড অ্যাঙ্গেল যত বেশি হবে ডাইপোল মোমেন্ট তত কম হবে, বন্ড অ্যাঙ্গেল যত বেশি হবে ডাইপোল মোমেন্ট তত কম হবে। যেমন এক্সাম্পল একটা থ্রু ধরি, সাপোজ এখানে এক্স আছে আর এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে আর এখানে এক্স আছে। এটা হলো এক্স আর একই আছে, সবগুলো সেমই আছে, কিন্তু পজিশন শুধু আলাদা। তাহলে প্রত্যেকটা আইসোমার এখানে, এটা গেল অর্থ আইসোমার, এটা মেটা আইসোমার, ঠিক, আর এটা গেল প্যারা আইসোমার। প্যারা আইসোমার, মেটা আইসোমার, অর্থ আইসোমার কেন? তার কারণ এখানে 1 নম্বর যে থাকবে তার রেসপেক্টে যদি 2 নম্বরে কেউ বসে তাহলে সেটা হয়ে গেল অর্থ। এখানে 1 নম্বরে যে থাকবে তার রেসপেক্টে যদি 3 নম্বরে কেউ, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, একের রেসপেক্টে 2-এ যদি কেউ বসে তাহলে সেটা অর্থতে বসে গেছে। একের রেসপেক্টে 3-এ যদি কেউ বসে তাহলে সেটা মেটাতে বসেছে। একের রেসপেক্টে যদি কেউ 4-এ বসে যায় তাহলে সেটা প্যারাতে বসে গেছে। তাহলে এটা অর্থ আইসোমার, এটা মেটা আইসোমার, এটা প্যারা আইসোমার। দেখো এদের অ্যাঙ্গেল যদি এদের দেখা যায় তাহলে এদের এটাকে টানি আমি, আর এটাকে টানা হোক, ঠিক, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল যেটা সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। আর এটাকে টানো, এদের মধ্যে যেটা অ্যাঙ্গেল যেটা সেটা হলো 120 ডিগ্রি অ্যাঙ্গেল হলো এদের মধ্যে যেটা অ্যাঙ্গেল, ঠিক। আর এখানে যেটা অ্যাঙ্গেল যেটা আছে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক। তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বুঝতেই পারছি একটা ডাইপোল মোমেন্ট, এটা ধরো হ্যালোজেন যদি থাকে, এক্স লিখেছি, হ্যালোজেন যদি থাকে তাহলে এর ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে কার্বন টু হ্যালোজেন, তার মানে লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে উপর দিকে যাবে। লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে এদিকে যাবে। তাহলে একে অপরকে কী করবে? ক্যান্সেল করে দেবে। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট 0 হয়ে যাবে। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট 0। আর এটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কী হবে? এটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট হয়ে যাবে নট ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট হয়ে যাবে নট ইকুয়াল টু 0। এরা দুজনই পোলার, এটা নন পোলার। কিন্তু যদি অর্ডার যদি সাজাতে বলে তাহলে সাজাতে বলে আগে বন্ড অ্যাঙ্গেলের অর্ডার দেখি। বন্ড অ্যাঙ্গেল অর্ডার হলো সব থেকে বন্ড অ্যাঙ্গেল কম হচ্ছে অর্থতে, তাহলে অর্থ সব থেকে বন্ড অ্যাঙ্গেল কম, তার থেকে মেটাতে বেশি, তার থেকে প্যারাতে বেশি। এটা গেল বন্ড অ্যাঙ্গেল অর্ডার। তাহলে এদের ডাইপোল মোমেন্টের অর্ডার কি আসবে? ডাইপোল মোমেন্ট অর্ডার,
সব থেকে বেশি হয়ে যাবে অর্থ, তার থেকে কম হবে মেটা, তার থেকে কম হবে প্যারা। প্যারা ডাইপোল মোমেন্ট সব থেকে কম হয়ে যাবে। তাহলে যদি অ্যাঙ্গেল যদি বেড়ে যায়, তাহলে ডাইপোল মোমেন্ট সেখানে কম হয়ে যাবে। অ্যাঙ্গেল যদি কম হয় তাহলে ডাইপোল মোমেন্ট সেখানে বেশি হবে। তাহলে এ হয়ে যাবে নন পোলার, পোলার, এ হয়ে যাবে পোলার, এও হয়ে যাবে পোলার। নট ইকুয়াল টু 0 মানেই পোলার, তাহলে এও চলে গেল পোলার, এও চলে গেল পোলার, আর এ চলে গেল নন পোলার, এও চলে গেল নন পোলার। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব 3 নম্বর, হোমো মলিকুল যদি হয়, 2 রকম মলিকুল হয়, একটা হচ্ছে হোমো হতে পারে আর একটা হতে পারে হেট্রো হতে পারে। হোমো মানে সেন্ট্রাল অ্যাটমের চারপাশে সেম মলিকুল যদি থাকে তাহলে সেটা হয়ে গেল হোমো। আর সেন্ট্রাল অ্যাটমের সব পাশে যদি মলিকুলে কোনো একটা মলিকুলের সব অ্যাটমগুলো যদি সেম হয় তাহলে সেটা হয়ে যাবে হোমো। আর সব মলিকুল যদি সব অ্যাটমগুলো যদি সেম যদি না হয় তাহলে সেটা হয়ে যাবে হেট্রো। যদি সেম অ্যাটম যদি থাকে মলিকুলের তাহলে সেটা হয়ে যাবে হোমো, আর যদি সেম যদি না থাকে, আলাদা আলাদা যদি থাকে তাহলে সেটা হেট্রো হয়ে গেল। এক্সাম্পল দিই, আগে পয়েন্টটা লিখে নিই। হোমো অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট 0 হবে। ডাইপোল মোমেন্ট 0 হবে। হোমো অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট 0 হবে। কীরকম? হোমো বলতে এক্সাম্পল H2 হাইড্রোজেন আর হাইড্রোজেন, N2 নাইট্রোজেন আর নাইট্রোজেন, O2 অক্সিজেন আর অক্সিজেন। এগুলো চলে গেল হোমো অ্যাটমিক। তার কারণ এখানেও হাইড্রোজেন, এখানে কেউ কাউকে কিন্তু টানতে পারবে না, কারণ সবারই ইলেকট্রোনেগেটিভিটি এখানে সেম। তাহলে এদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট যেটা সেটা 0 চলে আসবে। এদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট যেটা সেটা 0 হবে। এদের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এদের ডাইপোল মোমেন্ট কী হবে? ওভারঅল যদি ধরা হয় তাহলে এদের ডাইপোল মোমেন্ট কী হবে? 0। তার মানে এরা প্রত্যেককে চলে গেল পোলার, নন পোলার, প্রত্যেকে চলে গেল নন পোলার। কোনো রকম পোল জেনারেট এখানে হবে না, না কোথাও ডেল মাইনাস আসবে, না কোথাও ডেল প্লাস আসবে। তার কারণ এরা হোমো অ্যাটমিক, দুটোই অ্যাটম সেম, হোমো অ্যাটমিক, দুটোই অ্যাটম সেম, হোমো অ্যাটমিক, দুটোই অ্যাটম সেম, হোমো অ্যাটমিক। যদি অ্যাটম সেম থাকে তাহলে সেখানে তাদেরকে বলবো হোমো অ্যাটমিক মলিকুল, আর তাদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট অবভিয়াসলি 0 হবে। সিস আইসোমার এখানে ডাইপোল মোমেন্ট লিখলাম, এখানে মিউ লিখে দিলাম। সিস আইসোমারের ডাইপোল মোমেন্ট অলওয়েজ হাই হবে। কার থেকে? ট্রান্স আইসোমারের। সিস আইসোমারের ডাইপোল মোমেন্ট অলওয়েজ হাই হবে। ট্রান্স আইসোমারের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট সবসময় কম হবে। আগে বুঝি সিস আর ট্রান্সটা কি। যদি সাপোজ ধরো সিস আর ট্রান্সটাকে বুঝি, যদি এরকম থাকে সি ডবল বন্ড সি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন হলো, আর এখানে সি ডবল বন্ড, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। সেম গ্রুপ যদি অপোজিট সাইড হয়ে যায়, সেম গ্রুপ অপোজিট সাইড, কীরকম এটা? এখানে আছে ক্লোরিন ক্লোরিন সেম গ্রুপ কিন্তু অপোজিট সাইড, এটা গেল ট্রান্স। সেম গ্রুপ যদি সেম সাইডে যদি পড়ে, সেম প্লেনে যদি পড়ে যায় তাহলে সেটা হয়ে যাবে সিস। সেম গ্রুপ সেম সাইড, সেম গ্রুপ সেম সাইড, তার মানে এটা হয়ে গেল সিস। সেম গ্রুপ অপোজিট সাইড, তার মানে এটা হয়ে গেল ট্রান্স। হলো সেম গ্রুপ সেম সাইড মানে সিস, সেম গ্রুপ অপোজিট সাইড মানে ট্রান্স। বলছে সিসের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট বেশি হয়, এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করা হোক। আরেকটা বলে দিই, হাইড্রোজেন আর কার্বনের
ডাইপোল মোমেন্টের চেঞ্জ খুব কম হয়, পার্থক্য ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য খুব কম হয়, সেজন্য সেটাকে নেগলিজেবল আমরা করতে পারি। হাইড্রোজেন আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য অনেক কম। যাই হোক, এখানে দেখা যাক, এখানে দেখো ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ। তাহলে লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভের দিকে, এটা ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। এটা লেস ইলেকট্রোনেগেটিভটি মোর ইলেকট্রোনেগেটিভের দিকে, তাহলে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এটা। কথাটা বোঝা গেল? তাহলে একটা যাচ্ছে এই ডাইরেকশনে আর একটা যাচ্ছে এই ডাইরেকশনে, তাহলে এরা একে অপরকে কী করবে? ক্যান্সেল করে দেবে। এরা একে অপরকে কী করবে? ক্যান্সেল করবে। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট নেট যেটা, সেটা কি হয়ে যাবে? 0। তাহলে এটা কি হয়ে যাবে? নন পোলার। কী হয়ে যাবে? নন পোলার। ঠিক এখানে দেখো লেস ইলেকট্রোনেগেটিভটি মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এটা। লেস ইলেকট্রোনেগেটিভটি মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এটা। তাহলে একটা ভেক্টর যাচ্ছে এদিকে আর একটা ভেক্টর যাচ্ছে এদিকে, তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টর যাবে এদিকে। বোঝা গেল? একটা ভেক্টর যাচ্ছে এদিকে আর একটা ভেক্টর যাচ্ছে এদিকে, তাহলে এদের রেজাল্টেন্ট টোটাল ভেক্টর যেটা সেটা যাবে এদিকে। তাহলে এর ডাইপোল মোমেন্ট আছে। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট নেট নট ইকুয়াল টু 0, তার মানে এটা পোলার, তার মানে এটা পোলার চলে গেল। তাহলে সিসের ডাইপোল মোমেন্ট সবসময় বেশি হবে আর ট্রান্সের ডাইপোল মোমেন্ট সবসময় কম হবে। সিসের ডাইপোল মোমেন্ট সবসময় বেশি হবে আর ট্রান্সের ডাইপোল মোমেন্ট সবসময় কম হবে। যদি সেন্ট্রাল অ্যাটমের, এই পয়েন্টটা আগেও লিখেছিলাম, সেন্ট্রাল অ্যাটমের কাছে লোন পেয়ার 0 হয়, যদি সেন্ট্রাল অ্যাটমের কাছে লোন পেয়ার 0 হয় এবং সারাউন্ডিংস অ্যাটম সেম হয়, তাহলে ডাইপোল মোমেন্ট 0 হবে। কীরকম? এক্সাম্পল, CH4 CCl4 কার্বন হাইড্রোজেন, কার্বন আর ক্লোরিন, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে লেস ইলেকট্রোনেগেটিভিটি মোর ইলেকট্রোনেগেটিভ, লেস ইলেকট্রোনেগেটিভিটি মোর ইলেকট্রোনেগেটিভ, লেস ইলেকট্রোনেগেটিভিটি মোর ইলেকট্রোনেগেটিভ, লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ। এরা একে অপরকে সবাই ক্যান্সেল করে দেবে, দিয়ে এদের ডাইপোল মোমেন্ট কী হয়ে যাবে? 0। কথাটা বোঝা গেল? ঠিক একইভাবে Cl এটা, তাহলে লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ, লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ, লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ, লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ। এরা একে অপরকে সবাইকে ক্যান্সেল করে দেবে, যে ডাইপোল মোমেন্ট কত দাঁড়াবে? 0। অর্থাৎ এগুলো হচ্ছে নন পোলার হলো, এটাও চলে গেল নন পোলার, এটাও চলে গেল নন পোলার। ঠিক, যদি সেন্ট্রাল অ্যাটমের কাছে যদি লোন পেয়ার যদি না থাকে আর সব অ্যাটমগুলো যদি সেম হয়ে যায়, তখন তাদের ডাইপোল মোমেন্ট হয়ে যাবে 0 হয়ে যাবে। লোন পেয়ার না থাকলেই তাদের কাছে ডাইপোল মোমেন্ট সবসময় 0 দাঁড়াবে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আর সারাউন্ডিং যে অ্যাটম যেগুলো, সেগুলোকে সেম হতে হবে। ঠিক, আমরা মোটামুটি অনেকটাই করে ফেলেছি। এবার আমাদের আর কয়েকটা পয়েন্ট এখানে দেখতে হবে, আর কয়েকটা, এর উপরে আর কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন CO2 C ডবল বন্ড ও ডবল বন্ড ও। দেখো এখানে সেন্ট্রাল অ্যাটম কার্বন আছে, তার উপরে লোন পেয়ার নেই, সারাউন্ডিং অ্যাটম সেম, তাহলে অক্সিজেন আর কার্বন মোর ইলেকট্রোনেগেটিভটা এটা, তাহলে এদের ডাইরেকশন হচ্ছে
কার্বন আর অক্সিজেন, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে লেস ইলেকট্রোনেগেটিভ টু মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে একজন টানছে এদিকে আর একজন টানছে এদিকে, তাহলে নেট ডাইপোল মোমেন্ট কী হয়ে যাবে? জিরো। তার মানে এটা পোলার, এই নন পোলার হলো। বোঝা গেল? ঠিক একইভাবে BF2 এই বোরন, এই ফ্লোরিন আর এই ফ্লোরিন, ঠিক এদের জিওমেট্রি ইকুয়াল টু শেপ সেম হবে, জিওমেট্রি আর শেপ সেম হবে। কি হবে? এদের লিনিয়ার। তার কারণ লোন পেয়ার ইকুয়াল টু জিরো। লোন পেয়ার এখানে নেই। যদি লোন পেয়ার কোনো মলিকুলের সেন্ট্রাল অ্যাটমে যদি না থাকে, তার জিওমেট্রি যেটা হবে শেপও সেটা হবে। এক্ষেত্রে এদের লিনিয়ার হয়েছে, অন্যদের ক্ষেত্রে অন্যরকম হতে পারে। তাহলে এখানে চলে গেল ফ্লোরিন মোড ইলেকট্রোনেগেটিভ, তাহলে এদিকে টানছে, ফ্লোরিন মোড ইলেকট্রোনেগেটিভ, তাহলে এদিকে টানছে, তাহলে ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু জিরো। তার মানে এটা নন পোলার। ঠিক, আর একটা দেখা যাক। BF3, সরি এটা BeF2 আছে, এটা বেরিলিয়াম আছে ওটা। ঠিক, BF3, তাহলে এটা চলে গেল বোরন, এই চলে গেল ফ্লোরিন, এই চলে গেল ফ্লোরিন, এই চলে গেল ফ্লোরিন। দেখো ফ্লোরিন মোড ইলেকট্রোনেগেটিভ, তাহলে এইদিকে ডাইরেকশন যাবে, ফ্লোরিন মোড ইলেকট্রোনেগেটিভ, তাহলে এদিকে ডাইরেকশন গেল, ফ্লোরিন মোড ইলেকট্রোনেগেটিভ, এদিকে ডাইরেকশন গেল। তাহলে এদের দুজনার একটা ভেক্টর হচ্ছে এদিকে আর একটার ভেক্টর হচ্ছে এদিকে, তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টর যেটা সেটা এদিকে যাবে, তার অপোজিটে আর একটা ভেক্টর আছে, তাহলে এটা আর এটা ক্যান্সেল করে দেবে। কথাটা বোঝা গেল? এদের রেজাল্টেন্ট ভেক্টর যেটা, এই দুজনের রেজাল্টেন্ট ভেক্টর যেটা, তাদের ডাইরেকশন হচ্ছে এইদিকে হলো। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডাইপোল মোমেন্ট কি চলে আসবে? জিরো। তাহলে এটা নন পোলার। ঠিক এরকম যদি সেন্ট্রাল অ্যাটমের কাছে লোন পেয়ার যদি থাকে, এবার যদি সেন্ট্রাল অ্যাটমের কাছে লোন পেয়ার থাকে, যদি সেন্ট্রাল অ্যাটমের কাছে লোন পেয়ার থাকে, যদি সেন্ট্রাল অ্যাটমের কাছে লোন পেয়ার থাকে, তাহলে ডাইপোল মোমেন্ট মিউ নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে মিউ নট ইকুয়াল টু জিরো হবে এবং সেটা পোলার হয়ে যাবে। কীরকম? যদি একটা লোন পেয়ার থাকে, মনে রাখতে হবে কীরকম বলি। ধরো নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন হলো লোন পেয়ার আছে, এই দিয়ে দিলাম লোন পেয়ার। তাহলে নাইট্রোজেন মোড ইলেকট্রোনেগেটিভ, তাহলে এদিকে ডাইরেকশন, নাইট্রোজেন মোড ইলেকট্রোনেগেটিভ, এদিকে ডাইরেকশন, নাইট্রোজেন মোড ইলেকট্রোনেগেটিভ, এদিকে ডাইরেকশন। লোন পেয়ার আর অ্যাটমের মধ্যে ডাইরেকশন কি? অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে। তাহলে সবারই ডাইরেকশন হচ্ছে উপর দিকে, যে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট তার ডাইরেকশন হচ্ছে উপর দিকে। তাহলে এটা মিউ নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা পোলার। মনে রাখতে হবে যদি সেন্ট্রাল অ্যাটমের কাছে যদি একটা লোন পেয়ার যদি থাকে, সারাউন্ডিং অ্যাটম সেম হতে পারে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সে পোলার হবেই হবে। যদি লোন পেয়ার যদি না থাকে আর সারাউন্ডিং অ্যাটম যদি সেম হয়, তাহলে সে নন পোলার, 100% নন পোলার, ডাইপোল মোমেন্ট জিরো হবে। আর সেন্ট্রাল অ্যাটমের কাছে যদি একটা লোন পেয়ার থাকে আর সারাউন্ডিং অ্যাটম যদি সেম হয়, সেটাও 100% সে পোলার হবে। কিন্তু যদি দুটো লোন পেয়ার থাকে, যদি দুটো লোন পেয়ার থাকে, যদি লোন পেয়ার যদি দুটো হয়ে যায়, তখন কি হবে? কীরকম? যদি লোন পেয়ার দুটো থাকে, দেখো H2O, তাহলে হাইড্রোজেন, অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে এর ডাইপোল মোমেন্ট হলো এটা, এর লোন পেয়ার হলো এটা, এর লোন পেয়ার হলো এটা। তাহলে অক্সিজেন মোড ইলেকট্রোনেগেটিভ, তাহলে ডাইরেকশন হবে এদিকে, অক্সিজেন মোড ইলেকট্রোনেগেটিভ, তার ডাইরেকশন হবে এদিকে। তাহলে ওভারঅল এদের দুজনাই উপরের দিকে যাচ্ছে, তাহলে এদের রেজাল্টেন্ট যেটা তার ডাইরেকশন হয়ে যাবে এদিকে।
কথাটা বোঝা গেল? এদের ডাইরেকশন তো এদিকে আছেই, এদের ডাইরেকশন তো এদিকে আছেই, এটা দেখানোর কোনো প্রয়োজন মানে অসুবিধা হবে না। ঠিক, এদের ডাইরেকশন তো এটা আছেই, কিন্তু রেজাল্টেন্টটা উপরের দিকে, তাহলে এদের নট ইকুয়াল টু 0 আর এটা পোলার। ক্লিয়ার? যদি দুটো লোন পেয়ার যদি থাকে, একটা লোন পেয়ার থাকলে সে 100% সে নন পোলার হবে। 100 নট ইকুয়াল টু 0, হ্যাঁ নট ইকুয়াল টু 0। ঠিক, আর একটা লোন পেয়ার থাকলে, একটা যদি লোন পেয়ার থাকে তাহলে এটা, হ্যাঁ এটা নট ইকুয়াল টু 0 মানে এটা পোলার চলে এসছে। আর দুটো লোন পেয়ার যদি থাকে তাহলে এখানেও চলে আসলো ডাইপোল মোমেন্ট, এখানে নট ইকুয়াল টু 0 এসছে, তার মানে এটা পোলার হয়ে গেছে। ক্লিয়ার? সেকেন্ড আর একটা এক্সাম্পল দেখি। যদি সেন্ট্রাল অ্যাটমের কাছে যদি একটা লোন পেয়ার যদি থাকে বা দুটো লোন পেয়ার যদি থাকে, একটা বিশেষ করে একটা লোন পেয়ার থাকলে সে 100% সে পোলার হবেই হবে, নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, পোলার হবে। যদি PCl5 এর ক্ষেত্রে চেক করি, PCl5 এর ক্ষেত্রে চেক করি কীরকম, PCl Cl Cl আর এইদিকে চলে গেল Cl আর এখানে চলে গেল Cl। ক্লোরিন মোড ইলেকট্রোনেগেটিভ, তার ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এদিকে, ক্লোরিন মোড ইলেকট্রোনেগেটিভ ডাইপোল মোমেন্ট এদিকে, ক্লোরিন মোড ইলেকট্রোনেগেটিভ ডাইপোল মোমেন্ট এদিকে। ঠিক একইভাবে নিচের ক্লোরিনের ডাইরেকশন হবে এদিকে, এই ক্লোরিনের ডাইরেকশন হবে এদিকে। দেখো একটা এইটা আর এটা একে অপরকে ক্যান্সেল করবে, আর এইটা এটা এটা এদের রেজাল্টেন্ট, এই দুজনের রেজাল্টেন্ট যাবে এইদিকে, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডাইপোল মোমেন্ট কত আসবে, 0। কতটা বোঝা গেল? তাহলে এখানে চলে আসলো এটা নন পোলার। ঠিক, এটা তাহলে নন পোলার চলে আসলো। যদি সারাউন্ডিং অ্যাটম যদি সেম যদি থাকে, লোন পেয়ার যদি না থাকে, তাহলে তাদের ডাইপোল মোমেন্ট 100% 0 হবেই হবে। আবার দেখো SF4, SF4 এই চলে গেলে সালফার আর ফ্লোরিন 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 হলো, আর এখানে চলে আসলো লোন পেয়ার। বোঝা গেল? তাহলে এখানে দেখো এর ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হচ্ছে এটা, এর ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হচ্ছে এটা, এর ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হচ্ছে এটা, আর এর ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হচ্ছে এটা, আর এর ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হচ্ছে এটা। এখানে এরা দুজন নিজেদেরকে ক্যান্সেল করে নেবে, কিন্তু এখানে যে রেজাল্টেন্ট আছে এদের ডাইপোল মোমেন্টের যা ভ্যালু হবে তার সঙ্গে এই যে ভ্যালু যেটা আছে তাদের মিলবে না। কথাটা বোঝা গেল? তাহলে এখানে নট ইকুয়াল টু 0 হবে। ভালো করে বুঝে যাও, সালফার 2 লোন পেয়ারের যে ডাইপোল মোমেন্ট আর এই দুটোর যে রেজাল্টেন্ট যেটা সেটা ইকুয়াল নাই, কেউ কাউকে ক্যান্সেল করতে পারবে না। এই দুটো কিন্তু ক্যান্সেল করে দিতে পারে, কিন্তু এদের দুজনের যে রেজাল্টেন্ট আর এই ডাইপোল মোমেন্ট ক্যান্সেল হবে না, তাহলে এটা হয়ে যাবে নন পোলার, পোলার, তাহলে এটা হয়ে যাবে পোলার। ক্লিয়ার? ঠিক, একটু রিং দিয়ে দেখবো এবার। রিং, সাপোজ ধরো এ একটা বেঞ্জিন আছে আর এখানে CN আছে, হলো, আর এখানেও CN আছে, তাহলে একে আমি কিভাবে লিখতে পারি, বেঞ্জিন এই C ট্রিপল বন্ড N, এই C এই ট্রিপল বন্ড N, হলো। তাহলে কার্বন টু নাইট্রোজেন ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এদিকে, কার্বন টু নাইট্রোজেন ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এদিকে, একে অপরকে ক্যান্সেল করে দেবে, নেট ডাইপোল মোমেন্ট এদের 0 হবে, তাহলে এটা নন পোলার। ভালো করে বুঝে যাও, এটা গেল নন পোলার। ঠিক আর একটা দেখি রিং দিয়ে, এদিকে চলে গেল OH আর এখানেও আছে OH। ঠিক, তাহলে একে যদি আমি ড্র যদি করি, এই অক্সিজেন এই হাইড্রোজেন, এই অক্সিজেন এই হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন টু অক্সিজেন, তাহলে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ ডাইপোল মোমেন্টের ডাইরেকশন দেখো এদিকে, হাইড্রোজেন টু অক্সিজেন ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এদিকে, তাহলে একটা আসছে এদিকে আর একটা আসছে এদিকে। বোঝা গেল? রেজাল্টেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে, তাহলে এটাও নট ইকুয়াল টু 0 হবে।
এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0 হবে আর এটা পোলার হয়ে যাবে। ক্লিয়ার? খুবই সিম্পল ডাইপোল মোমেন্টে, শুধু আমাকে ইলেকট্রোনেগেটিভিটির চেঞ্জটা বুঝতে হবে আর স্ট্রাকচারগুলো একটু করে বুঝতে হবে, তাহলে আমরা ডাইপোল মোমেন্ট বুঝে যাব। আমাদেরকে এখানে দিয়েছে NF3 আর NH3, এই দুটোর মধ্যে ডাইপোল মোমেন্টের কম্পেয়ার করতে বলেছে। কম্পেয়ার করুন। কথাটা বোঝা গেলে? NH3 আর NF3 ডাইপোল মোমেন্টের মধ্যে কম্পেয়ার করতে বলেছে, যে কার ডাইপোল মোমেন্ট বেশি হবে আর কার ডাইপোল মোমেন্ট কম হবে। স্ট্রাকচার ড্র করলে বুঝতে পারবো। এটা চলে গেল নাইট্রোজেন, আর এখানে লোন পেয়ার আছে, আর এই হাইড্রোজেন ফ্লোরিন, এই ফ্লোরিন আর এই ফ্লোরিন, আর এখানে নাইট্রোজেন, এই লোন পেয়ার, এই আছে হাইড্রোজেন, এ আছে হাইড্রোজেন, এ আছে হাইড্রোজেন। খুবই সিম্পল। দেখো এখানে এর তো ডাইরেকশন হচ্ছে এদিকে, এর তো ডাইরেকশন যাবে এদিকে, এর তো ডাইরেকশন যাবে এদিকে, এর তো ডাইরেকশন যাবে এদিকে। কারণ কি? নাইট্রোজেন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিন মোড ইলেকট্রোনেগেটিভ। এখানে লোন পেয়ারে তাহলে এদিকে ডাইরেকশন, আর এর ডাইরেকশন হচ্ছে এদিকে, এর ডাইরেকশন হচ্ছে এদিকে, এর ডাইরেকশন হচ্ছে এদিকে। কথাটা বোঝা গেল? এদের রেজাল্টের যে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন বুঝতে পারছি উপরের দিকেই যাচ্ছে, কারণ সবাই উপরের দিকে যাচ্ছে। আর এদের একজন যাচ্ছে উপরের দিকে, বাকিজন যাচ্ছে নিচের দিকে। কথাটা বোঝা গেল? তাহলে এর যে টোটাল ডাইপোল মোমেন্ট নিচের দিকে, তাকে কিছুটা সাবস্ট্রাক্ট করছে, কমিয়ে দিচ্ছে কে? উপরের ডাইপোল মোমেন্টটা। তাহলে এর ডাইপোল মোমেন্ট কম হবে আর এর ডাইপোল মোমেন্ট বেশি হবে। ক্লিয়ার? আরও কয়েকটা আমরা এক্সাম্পল এখানে দেখব। যেমন CHCl3, এ একটা CHCl3 ক্লোরোফর্ম, CHCl3 ক্লোরোফর্ম এ একটা আছে, প্লাস CH2Cl2 এ একটা আছে, CH2Cl2 CH3Cl। কথাটা বোঝা গেল? CHCl3, CH2Cl2 আর CH3Cl। তার মানে এদিক থেকে এদিকে যত যাচ্ছি তত আস্তে আস্তে ক্লোরিন বাড়ছে আর হাইড্রোজেন কমছে। ঠিক? তাহলে এখানে দেখো রুলস দেখে নাও, এই কোশ্চেনের বেসিসে রুলস দেখে নাও। রুলসটা হচ্ছে ডাইপোল মোমেন্ট is inversely proportional to attached chlorine with কার্বন অ্যাটম। কথাটা বোঝা গেল? কার্বন অ্যাটমের সঙ্গে ক্লোরিনের অ্যাটাচ যত বেশি হবে তাদের ডাইপোল মোমেন্ট সব থেকে কম হবে। তাহলে এর ডাইপোল মোমেন্ট সব থেকে কম, এর ডাইপোল মোমেন্ট তার থেকে বেশি, এর ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি। এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, ভালো করে বুঝে যাও। যত কার্বন অ্যাটমের সঙ্গে ক্লোরিন যত বেশি অ্যাটাচ থাকবে, তত ডাইপোল মোমেন্ট কমে যাবে। তাহলে কার ক্লোরিন সব থেকে বেশি আছে? এখানে ক্লোরিন সব থেকে বেশি আছে, তাহলে এর ডাইপোল মোমেন্ট সব থেকে কম, এর ক্লোরিন তার থেকে কম, তাহলে এখানে ডাইপোল মোমেন্ট তার থেকে বেশি, আর এটার ক্লোরিন সব থেকে কম, এর ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি। তাহলে ডাইপোল মোমেন্ট অর্ডার। কথাটা বোঝা গেল? এই চলে গেল এদের ডাইপোল মোমেন্টের অর্ডার। NH3 আর H2O, NH3 আর H2O এর মধ্যে ডাইপোল মোমেন্ট আমাকে কম্পেয়ার করতে দিয়েছে। NH3 আর H2O এর মধ্যে দেখো NH3 স্ট্রাকচার দেখো, নাইট্রোজেন, এই চলে গেল লোন পেয়ার, আর এই চলে গেল হাইড্রোজেন, আর এই চলে গেল হাইড্রোজেন, আর এই চলে গেল আরেকটা। এখানে অক্সিজেন, এই চলে গেল একটা লোন পেয়ার, এই চলে গেল একটা লোন পেয়ার, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন। যদি ডাইপোল মোমেন্ট যদি আমাদেরকে এখানে কম্পেয়ার যদি করতে বলে,
এদের দেখো সবারই ডাইরেকশন উপরের দিকে, এদের সবারই ডাইরেকশন উপরের দিকে, এখানেও সবারই ডাইরেকশন উপরের দিকে। কথাটা বোঝা গেল? তাহলে দেখো এদের 3 জন উপরের দিকে যাচ্ছে আর এদের 2 জন উপরের দিকে যাচ্ছে, তাহলে এটার ডাইপোল মোমেন্টের থেকে না এর ডাইপোল মোমেন্ট বেশি হবে। বুঝতে পারলাম? এখানে 3 জন উপরের দিকে যাচ্ছে, কথাটা বোঝা গেল, আর এখানে 2 জন উপরের দিকে যাচ্ছে, তাহলে এর ডাইপোল মোমেন্ট কম হবে আর এর ডাইপোল মোমেন্ট বেশি হবে। কেউ যদি বলে যে এর ডাইপোল মোমেন্ট বেশি হওয়ার কারণ হচ্ছে যে 3টা হাইড্রোজেন উপরের দিকে একে ঠেলছে আর এর 2টো হাইড্রোজেন উপরের দিকে ঠেলছে, সেজন্য এর ডাইপোল মোমেন্ট কম হবে আর এর ডাইপোল মোমেন্ট বেশি হবে। এটা হচ্ছে ক্লিয়ার এক্সপ্লেনেশন। যেটা 3 জন মিলে উপরের দিকে ঠেলছে, এটা 2 জন মিলে উপরের দিকে ঠেলছে, এখানে তো এও যাচ্ছে এখানে এও যাচ্ছে, তবু কথাটা বোঝা গেল? এখানে 2 জন মিলে উপরের দিকে ঠেলছে আর 3 জন মিলে উপরের দিকে ঠেলছে, সেজন্য এর ডাইপোল মোমেন্ট NH3 ডাইপোল মোমেন্ট বেশি হবে আর H2O ডাইপোল মোমেন্ট কম হবে। আর একটা এক্সাম্পল দেখি, সি, এটা CH3 আর এখানে Cl আর এখানে আছে Cl আর এখানে আছে H। CH3 C ডবল বন্ড, এখানে Cl এখানে H আর এখানে আচ্ছা দুটো Cl, ঠিক আছে, এখানে হাইড্রোজেন দিয়ে দিই আর এখানে Cl আর এখানে Cl, ঠিক। তাহলে এটা সিস চলে গেল আর এটা ট্রান্স চলে গেল। এদের ডাইপোল মোমেন্টের কম্পেয়ার করব। যদি এদের ডাইপোল মোমেন্টের যদি কম্পেয়ার যদি করতে বলে তাহলে কিভাবে কম্পেয়ার করব? দেখো সিসের তো বেশি হবে আর ট্রান্সের তো সবসময় কম হবে, তাহলে এখানে এদিকে টানছে আর এদিকে টানছে, কথাটা বোঝা গেল? আর এরা দুজন দেখো এও এদিকে টানছে আর এও এদিকে টানছে, কথাটা বোঝা গেল? তাহলে এদের রেজাল্টেন্ট এদিকে আসবে, বোঝা গেল? আর এরা একে অপর কি এদিকে গেল আর নিচের দিকে আসলো, ঠিক। এই ডাইপোল মোমেন্ট, এটা নিচের দিকে আসছে উপরের দিকে, তাহলে একজন আর একজনকে ক্যান্সেল করে দেবে, এদের ডাইপোল মোমেন্ট চলে আসবে 0, তার মানে এটা হয়ে যাবে নন পোলার হলো। আর এটার ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0, তার মানে এটা পোলার। এই চলে গেল আমার ডাইপোল মোমেন্টের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু এক্সপ্লানেশন আছে যেগুলো আমরা ভালো করে বুঝতে পারবো। ডাইপোল মোমেন্ট কিছু কঠিন কিছু নয়, শুধু আমাকে এই স্ট্রাকচার যেগুলো সেই স্ট্রাকচারগুলো ভালো করে বুঝতে হবে। ডাইপোল মোমেন্টের যে স্ট্রাকচার যেগুলো, আচ্ছা ডাইপোল মোমেন্টের যেগুলো স্ট্রাকচার সেগুলো এখানে একটু এটা ভুল আছে, এখানে একটু ভুল আছে, এটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়, এখানে ভুল আছে এটা, তার কারণ নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন আর হাইড্রোজেন, কথাটা বোঝা গেল? আর এইদিকে আছে একটা লোন পেয়ার, একটা এক্সপ্লেনেশন এইরকমভাবে হবে, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন আর এইদিকে একটা লোন পেয়ার এদিকে একটা লোন পেয়ার, কথাটা বোঝা গেল? ঠিক। এটার এক্সপ্লেনেশন কীরকম? এরও তো ডাইরেকশন উপরের দিকে, এরও ডাইরেকশন উপরের দিকে, এটারও ডাইরেকশন উপরের দিকে, এটারও ডাইরেকশন উপরের দিকে, এর ডাইরেকশন হচ্ছে এটা আর 3 জনারই ডাইরেকশন হচ্ছে এদিকে। এটার জলের ডাইপোল মোমেন্ট বেশি হবে, জলের ডাইপোল মোমেন্ট বেশি হবে কেন বলি? তার কারণ নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যা ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ যা হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ অনেক কম হবে, সেই জন্য জলের ইলেকট্রোনেগেটিভ ডাইপোল মোমেন্ট বেশি হবে। আরেকবার বলে দিই, এখানে অক্সিজেন আছে আর এখানে হাইড্রোজেন আছে, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির যা চেঞ্জ, এখানে নাইট্রোজেন আছে এদের মধ্যে হাইড্রোজেন আছে, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির যা চেঞ্জ হবে, এর চেঞ্জটা বেশি হবে এর চেঞ্জটা কম হবে। যার তড়িৎ-ঋণাত্মকতার বা ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য যত বেশি হবে তার ডাইপোল মোমেন্ট তত বেশি হবে, তাহলে এইটার ডাইপোল মোমেন্ট বেশি হবে আর এটার ডাইপোল মোমেন্ট আর কম হবে। তাহলে এটুকু আর একটা ক্লারিফাই করলো যে যদি দুটো লোন পেয়ার থাকে তাহলে তার ডাইপোল মোমেন্ট বেশি হবে, যদি একটা লোন পেয়ার থাকে তার ডাইপোল মোমেন্ট কম হবে, সারাউন্ডিং অ্যাটম যদি সেম যদি হয়, ঠিক। আর একটা ইম্পর্টেন্ট আর একটা জায়গা আছে, আমরা এটা যদি করি CH3Cl CH3F CH3Br আর CH3I,
কথাটা বোঝা গেল? এদের ডাইপোল মোমেন্টের আমাকে অর্ডারে সাজাতে বলেছে। সবাই কি করবে, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার সাজাবে। এটা গেল এ, এটা গেল বি, এটা গেল সি, আর এটা গেল ডি। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ডাইপোল মোমেন্ট বেশি হবে। অ্যাকচুয়ালি কার্বন আর হ্যালোজেনের মধ্যে যদি দেয়া হয় তাহলে দুটো ফ্যাক্টর এখানে কাজ করে, একটা চার্জ ফ্যাক্টর আর একটা ডিস্টেন্স ফ্যাক্টর। যদি কার্বন ও হ্যালোজেনের মধ্যে যদি কার্বন ও হ্যালোজেন থাকে, সেক্ষেত্রে চার্জ ফ্যাক্টর ও ডিস্টেন্স ফ্যাক্টর দুটোই ডিপেন্ড করে, দুটোই ডিপেন্ড করবে। যদি চার্জ কার্বন আর হাইড্রোজেন যদি দেয়, এই কার্বন আর হ্যালোজেন যদি দেয়, তাহলে চার্জ ফ্যাক্টরে ডিপেন্ড করবে আর ডিস্টেন্স ফ্যাক্টরে ডিপেন্ড করবে। ঠিক, ইন জেনারেল সবাই এর অর্ডার লিখবে এটা, যে বি, তারপর এ, তারপর সি, তারপর ডি। কিন্তু এটা লিখলে কি হবে, ভুল হবে। কথাটা বোঝা গেল? যদি এখানে হাইড্রোজেন থাকতো তাহলে এই অর্ডার হয়ে যেত, তাহলে ঠিক আছে। কিন্তু কার্বন আর ফ্লোরিনের মধ্যে যদি করা হয় তাহলে এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এ সব থেকে বেশি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি। কথাটা বোঝা গেল না? ঠিক, এ সব থেকে বেশি, এটা ক্লোরিনের সব থেকে বেশি হবে, বি এর এফ এর সব থেকে তার থেকে কম হবে, সি এর তার থেকে কম হবে, ডি এর সব থেকে কম হবে। তাহলে এই জায়গাটা ডিস্টেন্স ফ্যাক্টর কাজ করেছে, মনে রাখতে হবে। আর এই জায়গাটায় ভুল লিখলাম, এই জায়গাটায় চার্জ ফ্যাক্টর কাজ করেছে, কথাটা বোঝা গেল? কারণ সি আর ডি ব্রোমিন আর আয়োডিনের মধ্যে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এর ডাইপোল মোমেন্ট বেশি হবে, আর বেশিই আছে। আর এই দুটো জায়গাতে ডিস্টেন্স ফ্যাক্টর কাজ করেছে, এটা মনে রাখতে হবে। যদি এটা লিখো তাহলে অ্যান্সার ঠিক হবে, আর যদি এটা লিখো অ্যান্সার ক্রস হবে। এই চলে গেল আমার ডাইপোল মোমেন্টের মেন কিছু ইম্পর্টেন্ট ছোট একটা টপিক। ঠিক, তোমরা ভালো করে ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো, তার কারণ তোমরা যত ভালো করে দেখবে ভিডিওটা ভালো করে বুঝতে পারবে। আর যদি কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে তাহলে সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর বন্ধুদেরকেও এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর যদি কোনো জায়গায়, আবার বলে দিই, যদি কোনো জায়গায় প্রবলেম যদি থাকে তাহলে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি নিজস্ব কোনো কোশ্চেন যদি থাকে তাহলে কমেন্ট বক্সে সেই কোশ্চেনগুলোকে পাঠাও, আমরা চেষ্টা করব সেইগুলোকে অ্যান্সার সঠিকভাবে দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ।